গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে উপন্যাসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চিত্রাঙ্গনা বাই ইশরাত জাহান চেহরি। এই উপন্যাসটা ইনস্টাগ্রামে বা ইউটিউবে অ্যাপ্রোপ্রিয়েটলি হাইপ, আর আমি এটা পড়ার পর বুঝতে পারছি যে কেন এর হাইপ। প্রথমেই বলে রাখি যে বইটার প্রচ্ছদ দেখে তোমরা একদমই এটা ভেবো না যে এটা খুব সুন্দর একটা রোম্যান্টিক উপন্যাস হতে চলেছে। অ্যাকচুয়ালি এটা একটা থ্রিলার উপন্যাস প্লাস রোম্যান্টিক। তো বইটার যে প্লটটা রয়েছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাই, আর ট্যাগলাইনটাও বলে শোনাই, দেন আমি স্টোরিটা তোমাদেরকে বলবো। মৃত্যুটা যেন তোমার আগেই হয়, কারণ তোমার খাটিয়ার ওজন বহন করার সক্ষমতা তোমার স্বামীর নেই যে বিবিজার। পাপ পুণ্যের সমীকরণে সৃষ্টি এই নশ্বর ধরাধাম, আলো আধারির গোলক ধাঁধায় এখানে মানুষ পাপ করে, কেউ বা পাপের খাতায় নাম ঢুকে অর্থের প্রলোভনে, কেউ বা নিরাশা, কিংবা হয়তো প্রণয়ের মোহজালে অন্ধ হয়ে। তেমনি পাপ পুণ্যের দ্বন্দ্বতাড়িত সন্ধিক্ষণে রচিত এই চিত্রাঙ্গনা। গড়া পাপের রাজা, পাপেই মোড়া উত্তাল সমুদ্রের ন্যায় সুশোভিত পুরুষ এবং তার আগুন সুন্দরীর প্রণয় কাহনে। পাপ পুণ্যের এই বিচিত্র প্রণয় কাব্যে আগুন জলে কি মিলিয়ে যাবে? আলো কি পারবে নিকষ অমানিসা মুছে দিয়ে নিকৃষ্ট পুরুষের জীবন আলোকময় করতে? নাকি পূর্ণ ঘেরা সুস্নিগ্ধা আগুন সুন্দরী ভালোবাসার অতলে হারিয়ে হয়ে উঠবে পাপিষ্ঠ পুরুষের পাপিষ্ঠ নারী? এখানে আমরা ফার্স্ট পেজে বইটির যে মেন এভেন্টসই রয়েছে তার কথা জানতে পারবো। চিত্রা, তার বিয়ে হয়ে যাচ্ছে হঠাৎ করেই। তার যে মামি রয়েছে, যার কাছে সে মানুষ হয়েছে, সে জোর করে ধরে বেঁধে সে আর তার বৌমা মিলে চিত্রার একজনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, যার বয়স 60-এরও বেশি। এবং তার একজন তার একটা খুব কুখ্যাতি রয়েছে যে সে বিয়ে করে মেয়েদেরকে বাইরে পাচার করে দেয়। এবং চিত্রা সেই মামিরই ছোট ছেলে সোহাগকে ভালোবাসে, কিন্তু এই মুহূর্তে সেই সোহাগকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক বিয়ে যখন পড়ানো হবে ওই মুহূর্তে কয়েকজন লোক নিয়ে সেই বিয়ে আটকে দেয় ফারাজ এলাজ। এই ফারাজ এলাজকে চিত্রা কোনোদিন এর আগে জীবনে দেখেনি, এবং কেনই বা ফারাজ এলো সেটাও বোঝা যাচ্ছে না। তো এই মুহূর্তে হয় কি, হট করে সোহাগ ফিরে আসে, বাট সে একা আসে না, তার গার্লফ্রেন্ড বা ধরে নাও একটা মেয়েকে সঙ্গে নিয়ে আসে। এবং হঠাৎ করে সোহাগ এটা বলে যে আমি তোমাকে কোনোদিনও ভালোই বাসিনি, তুমি ফারাজকেই বিয়ে করে নাও, আমি একে ভালোবাসি, একেই বিয়ে করব। ওই মুহূর্তে চিত্রার পুরোপুরি পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে ভেবে পায় না সে কী করবে। প্রথমে তো সে ওই বুড়ো লোকটাকেও বিয়ে করতে চায়নি, তারপর ফারাজকেও, বাট এখন নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষের বিশ্বাসঘাতকতা দেখে সে ঠিক করে যে তার জীবনে যা হতে চলেছে সে সেটা মেনেই নেবে। তো অতঃপর ফারাজের সাথে চিত্রার বিয়ে হয়ে যায়। এখানে ফারাজ একজন খুব মানে বকাটে বলা ঠিক হবে না, খুব উঁচাটে টাইপের দুষ্টু মিষ্টি একটা ছেলে। কিন্তু তার স্টোরিটা যত এগোচ্ছে আমরা এটা বুঝতে পারছি যে ফারাজ যেটা দেখায় সে সেটা রিয়েলে নয়। ফারাজ চিত্রার সাথে অনেক মিষ্টি দুষ্টু আলাপ করে, সবসময় ওর পেছনে লাগে, সবসময় ওর সাথে ইয়ার্কি মারে, তেমনই কেয়ারিংও করে। কিন্তু এর মাঝে ফারাজের কিছু একটা উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। ফারাজের ডান হাত আছে অভ্র বলে একটি ছেলে। এছাড়া এলাজ বাড়িতে ঢোকার পর থেকে চিত্রা দেখে সবাই খুব ভালো, ফারাজের বাবা মা ভাই সবাই খুব মিষ্টি মুখে কথা বলছে, কিন্তু ওই বাড়ির যে বউরা রয়েছে তারা মুখে কুলু পেটে আছে, কিছু যেন তাদেরকে ভাবিয়ে তুলছে এরকম একটা ব্যাপার। এবার আমরা অন্যদিকে দেখতে পারি যে ওই এলাকারই একজন কুখ্যাত লোক রয়েছেন সোহান পালোয়ান নামে। তিনি মানুষকে নির্দ্বিধায় কচু কাটার মতো করে যখন তখন মানুষ মেরে ফেলেন এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ দেশের বাইরে পাচার করেন, এছাড়া মেয়ে পাচারও করে থাকেন। এবার তার কাছেই এই চিত্রাকে ধরিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু যে ধরিয়ে দেওয়ার কথা ছিল সেই লোকটা যখন পালানোর চেষ্টা করে তখন তাকে মেরে ফেলা হয় এবং তার বদলে একটা সাবস্টিটিউট মেয়েকে খোঁজা হয়। এইভাবে স্টোরিটা এগোয় এবং ধীরে ধীরে জানা যায় যে এলাজ বাড়িতে ফারাজের যে আরও ভাইরা রয়েছে তারা কেউই সৎ নয়, তারা উপরে যেটা দেখে ইভেন ফারাজও, তারা ভেতরে সেটা একদমই নয়। কিন্তু একটা জিনিস ফারাজের মধ্যে রয়েছে যে তার মেয়ে দোষ নেই, সে তার বউকেই খুব ভালোভাবে ভালোবাসে। সে হয়তো কোনো বেআইনি কিছুতে জড়িত আছে বা 2 নম্বরই কোনো ব্যবসা করে, বাট সে তার বউকে নিয়ে খুব পজিটিভ, খুব কেয়ারিং। অন্যদিকে তার ভাইরা সেরকম না। তার এক ভাই রয়েছে, তার যে বউ রয়েছে তারও আবার একটা ব্যাক স্টোরি রয়েছে। সেই বউ ফারাজকে ভালোবাসতো এবং ফারাজকে বিয়ে করতে চেয়েছিল, বাট ফারাজ তার প্রতি কোনো ইন্টারেস্ট দেখায়নি। তো সেই কারণে সে তেরের চোটে ফারাজের বড় ভাইকে বিয়ে করেছিল। সেই কারণে সেই বড় ভাইও খারাপের পথে চলে গেছে। এছাড়া ফারাজের যে আরও একদম বড় ভাই রয়েছে, তার তো মেয়ে দোষ,
ড্রাগস এইসব অবশ্যই রয়েছে। তো ধীরে ধীরে এরমভাবেই স্টোরিটা এগোয়। এর মধ্যে চিত্রা আর ফারাজের সম্পর্কটা একটা অন্যরকম মোড় নেয়। প্রথম প্রথম চিত্রা এই সম্পর্কটাকে মেনে নিতে পারেনি, কিন্তু ফারাজ তার দুষ্টু মিষ্টি কথা, টিজিং, পেছনে লাগা, ভালোবাসা, কেয়ারিং সব কিছু দিয়ে চিত্রার মনটা জয় করে নেয়। এবং আমরা এটাও জানতে পারি যে চিত্রার যে ফুল ফ্যামিলি ছিল 27 জনের, তারা সবাই একদিন এক রাতে আগুন লাগায় মারা যায়, যখন চিত্রার বয়স মাত্র 8 বছর কি এরকম হবে। তো সেখানেও যায় এবং সেখানে গিয়ে চিত্রা দেখে যে 27টা কবর রয়েছে। সেখানে তো 28টার হওয়ার কথা ছিল, কারণ সেই রাতে চিত্রারও থাকার কথা ছিল, কিন্তু তার মা তাকে অন্যের বাড়িতে, মানে যে বাড়িতে সে এখন আশ্রিতা হয়েছিল বিয়ের আগে, সেই বাড়িতে রাত কাটানোর জন্য পাঠিয়ে দিয়েছিল কোনো একটা কিছু ভেবে। এবং সেই বাড়িতে একটা গাছের সামনে ফারাজ চিন্তিত মনে দাঁড়িয়ে রয়েছে, চিত্রার ঘটনা শুনছে। এবার ধীরে ধীরে চিত্রাও ফারাজকে ভালোবেসে ফেলে, তার কেয়ারিংয়ে, তার আদর যত্নে। এবং এখানে ধীরে ধীরে আসল যে কাহিনীটা সেটা খোলে, যে ফারাজ বাইরের দেশে, ইতালি, খুব কুখ্যাত একজন স্মাগলার। সে দেশে ফিরেছে একটাই কারণে, চিত্রাকে মারার জন্য, চিত্রাকে খুন করার জন্য। কিন্তু কেন? যে মেয়েটাকে সে এত আগলে আগলে রাখছে, এত ভালোবাসছে, তাকে সে কেন মারতে চায়? এবার চিত্রারই বা দোষটা কোথায়? এবং এর মাঝে আশেপাশে চিত্রার, মানে যেরকম হয়ে থাকে উপন্যাসে, আরও ক্যারেক্টার্স রয়েছে যারা সুখের লোভে, যারা অর্থের লোভে, যারা কী বলবো, লোভ লালসায় এইরকম অন্ধকার জগতে পা দেয়, আর এখান থেকে ফেরত যাওয়ার কোনো রাস্তা তারা খুঁজে পায় না। তারপরে যখন চিত্রাকে এই সোহান পালোয়ান নামে যিনি আরেকজন রয়েছে, এই এলাকারই কুখ্যাত একজন, সেও এইসব অঙ্গ প্রত্যঙ্গ মেয়ে পাচারের সাথে যুক্ত, তার নজরে পড়ে। তার যে ডানা, সে মনে করে যে না, চিত্রাকে সরিয়ে দেওয়া উচিত, নইলে এইসব জিনিস ভালোবাসা নষ্ট হয়ে যাবে। সেই মুহূর্তে চিত্রাকে বাঁচানোর জন্য হঠাৎ করে ফারাজ উপস্থিত হয় এবং তার আসল রূপটা বেরিয়ে পড়ে। তখন চিত্রা ফারাজের থেকে ডিমান্ড করে যে তুমি কে, তুমি কি এরকম নও, তুমি যেটা আমায় দেখাচ্ছ সে এরকম হতে পারে না, তুমি আমার সত্যিটা বলো, তুমি কি? তখন ফারাজ পুরোপুরি সত্যিটা বলে। আর এখানে আমরা জানতে পারি যে এলাজ বাড়ি, এই বাড়িতে প্রত্যেকটা পুরুষ, ইভেন ফারাজের বাবা, যাকে আমরা এতক্ষণ ধরে বাবা ভাবছিলাম, সে ফারাজের বাবা নয়, সে ফারাজের বাবার ভাই। ফারাজের আসল বাবাকে তো ফারাজ নিজেই মেরেছে। তার কারণ হচ্ছে, যখন ফারাজ খুব ছোট, সেই সময় ফারাজের মাকে বাইরের দেশ থেকে বিয়ে করে নিয়ে আসে তার বাবা, এবং ফারাজের ফ্যামিলির সমস্ত সম্পত্তি ফারাজের মায়ের নামে হয়ে যায়, ফারাজের নামে হয়ে যায়। সেটা তার বাবা মেনে নিতে পারে না। এবং চিত্রা যে বাড়ির মেয়ে তালুকদার, সেই বাড়ির লোকেরাও এই পাপের সাথেই অংশীদার ছিল, এবং সেই বাড়িতে, তালুকদার বাড়িতে ডেকে এনে ছোট্ট ফারাজের সামনে তার মাকে মলেস্ট করে, তার মাকে অ্যাবিউজ করে, একদম জ্যান্ত ওই যে গাছটার নিচে ফারাজ দাঁড়িয়েছিল সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। এইটার পরে তার বাবা, ফারাজের যে আসল বাবা, সে ফারাজকে ইতালিতে একজনের কাছে বেচে দেয়, এবং সেখানে একজন স্মাগলার টাইপের আন্ডারওয়ার্ল্ডের কেউ ফারাজকে কিনে নেয়, নিজের ছেলের মতো বড় করে। এবং ফারাজের সমস্ত পাওয়ার যখন হাতে আসে, সে তারপর বাংলাদেশে ফেরে। এবং ফারাজের এই মায়ের অনেকে কাছাকাছি কেউ ছিল যে বৃদ্ধাশ্রমে সেই টাইমে থাকছিল, তার কাছে আসল দলিলটা ছিল। ফারাজ সেখান থেকে আসল দলিলটা নিয়ে নেয় এবং নিজের মায়ের হওয়ার অন্যায়ের প্রতিবাদে সে তার বাবাকে ফার্স্টে খুন করে। তারপর তালুকদার বাড়ির যে এই 27 জনকে আগুনে পোড়া মারার ঘটনা, সেটার সাথেও ফারাজ জড়িত। কিন্তু ফারাজ চিত্রাকে ফার্স্টেই মারতে চেয়েছিল, কিন্তু যেদিন ও প্রথম ওকে দেখেছিল, লাভ অ্যাট ফার্স্ট সাইট কিছুটা হয়েছিল, কিন্তু তারপরে ফারাজ চেয়েছিল যে কিছু না কিছুভাবে ও চিত্রাকে মারবে, কিন্তু সেটাও করে উঠতে পারেনি। যতবারই চিত্রাকে মারতে গেছে ততবারই ওর ভালোবাসাটা ওর রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে, এবং ফারাজ এটা রিয়েলাইজ করে যে ও চিত্রাকে ভালোবেসে ফেলেছে। এবং এই সব কথা চিত্রাকে জানানোর পরে চিত্রা প্রথমে হাঁ হয়ে যায়। নিজের ফ্যামিলি, নিজের স্বামী, সব কিছু শোনার পরে ওর পায়ের তলার মাটি সরে যায়। ও কিছুটা টাইম চায়, কিন্তু শেষে গিয়ে ফারাজকে মেনে নেয়, কারণ এই পুরুষটা পাপ করলেও পাপ ছাড়তে রাজি হয়ে যায় চিত্রার জন্য, চিত্রাকে ভালোবেসে। চিত্রার মা বাবা যাই করুক না কেন, চিত্রাও বোঝে যে তার মা বাবার এই শেষ পরিণতিটা হওয়া দরকারি ছিল। ছোট্ট ফারাজ তো এরকম হতে চায়নি, তাকে বাধ্য করা হয়েছে। আর
চিত্রা ঠিক করে যে সে তার সাথে নতুন করে জীবন শুরু করবে, কিন্তু তার আগেই একটা গুলি ফারাজকে ছুঁয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই যে ফারাজ হয়তো মৃত্যুর মুখে ঢলে পড়ছে, কিন্তু এটা সেকেন্ড খণ্ড আসতে চলেছে। তো আই হোপ ফারাজ বেঁচে আছে, অবশ্যই বেঁচে থাকতে হবে, নায়ক মারা গেলে কী করে হবে। তো ওভারঅল প্রথম থেকে শেষ অবধি একটা রুদ্ধশ্বাস থ্রিলার রোম্যান্টিক উপন্যাস। এটা ফার্স্ট পেজ থেকে তোমরা হুকড হয়ে থাকবে, খুব সুন্দরভাবে লেখা, বিশেষ করে ফারাজের কথাগুলো, বাবা কি ছেলে সাংঘাতিক। আমার এই বইটা খুবই ভালো লেগেছে, আমি সেকেন্ড পার্টের অপেক্ষায় রইলাম। আর এটা আমি মিশো থেকে পারচেস করেছি, যার জন্য এটার সাথে বুকমার্ক আমি পাইনি। মিশো থেকে পারচেস করলে একটা ডিফিকাল্টি বা একটা অসুবিধা হচ্ছে, তোমরা রিয়েল বুকমার্ক পাবে না অনেক সময়, রিয়েল বই পেতে পারো বাট বুকমার্কটা অনেক সময় দেয় না ওনারা। তো সেটাই হচ্ছে, চাইলে তোমরা কলেজ স্ট্রিটের যে কোনো দোকান থেকে বা বাংলাদেশি অন্যান্য যে সাইটসগুলো রয়েছে সেখান থেকেও খোঁজ করতে পারো। আমি এই বইটাকে 5 স্টারের দেবো। আর এটা নয়া উদ্যোগের তরফ থেকে পাবলিশ হয়েছে। তোমরা এই বইটার দাম হচ্ছে 600 টাকা, তোমরা এটা 350-400-র মধ্যে পেয়ে যাবে আশা করি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।